তৈরি হয়ে গাড়িতে উঠতে খুব বেশি হলে 7-8 মিনিট সময় লাগলো। বসন্ত সাহা এই ধরনের তাড়াহুড়োয় অভ্যস্ত। তিনি পুলিশ, বেশিরভাগ সময়ই ছোটাছুটি লাফাঝাঁপির মধ্যেই থাকতে হয়। ছন্দার অবশ্য অসুবিধা হয়, তিনি স্কুল টিচার, লাফাঝাঁপির কোনো দরকার পড়ে না। স্টিয়ারিং এ বসতেই এক হাতে মোবাইলের নাম্বার টিপতে শুরু করলেন বসন্ত সাহা। থানা কন্ট্রোল রুমে। ফোন কেউ ধরছে না। এত সকালে ফোন না ধরাটা অস্বাভাবিক কিছু নয়। সারা রাত জেগে ডিউটি দেওয়ার পর সকালে কিছুক্ষণের জন্য এমনটা হতেই পারে। তাছাড়া ডিউটি শিফটেরও একটা ব্যাপার থাকে, কিন্তু উপায় নেই, চেষ্টাটা চালাতেই হবে। ইচ্ছে করলে অন্য কোনো অফিসারকে ফোন করে দায়িত্বটা দেওয়াই যায়, কিন্তু বসন্ত সাহা সেটা চান না। তিনি নিজে যে কাজটা পারছেন না, অন্য কেউ সেটা পারবে কি করে? ছন্দা থমথমে গলায় বললেন, গাড়ি চালাতে চালাতে ফোন করো না। বসন্ত সাহা বললেন, জরুরি একটা কাজ করতে হবে। ছন্দা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আর জরুরি অজরুরি, যা হবার তা তো হয়েই গেছে। ইস, মুকুরের জন্য এত খারাপ লাগছে না, কি করে যে আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি না। বসন্ত সাহা অন্যমনস্কভাবে বললেন, সুনন্দর কি হার্টের কোনো প্রবলেম ছিল? সামান্য একটা ফুড পয়জনিং কি ছিল? কোনো হার্টের সমস্যা? ছন্দা একটু ভেবে বললেন, দাঁড়াও মনে করি। হ্যাঁ, মনে পড়ছে, কি একটা সমস্যা ছিল যেন, মুকুর একবার যেন বলেও ছিল, ডাক্তারের কাছে গিয়েছিল। কি এটা ছোটখাটো হার্টবিটের সমস্যা। বসন্ত সাহা গাড়ি স্পিড বাড়িয়ে বললেন, হতে পারে সেটাই শেষ রাতে ট্রিগার করেছে, হার্টে ধাক্কা মেরেছে, নিতে পারেনি। ছন্দা বললেন, মুকুর মেয়েটা কত ছোট, ইস। বসন্ত সাহা বললেন, বড় হলেও একই রকম দুঃখজনক হতো। তবে একটা বিষয় আমার খটকা লাগছে কিন্তু ছন্দা, কাল সুনন্দ যা খেয়েছে সেটা তো আমরাও খেয়েছি, এবং সেটাও খুবই সামান্য। তাহলে সমস্যাটা ওর একার কেন হলো? ছন্দা বললেন, তুমি বলেছিলে না আগেই বাইরে থেকে হয়তো কিছু খেয়ে থাকতে পারে, তারই হয়তো এফেক্ট হয়েছে। বসন্ত সাহা কাঁধ ঝাঁকিয়ে বললেন, এত বড় এফেক্ট হবে? একেবারে মারাই যাবে। সিটের পাশে রাখা ফোনটা বেজে উঠল। দ্রুত ফোনটা কানে নিলেন বসন্ত সাহা। স্যার, থানা থেকে বলছি। বসন্ত সাহা দ্রুত বললেন, হ্যাঁ শুনুন, একটা বাড়ির অ্যাড্রেস বলছি, এখনই যাবেন। ফ্ল্যাটের নাম হচ্ছে দ্য ড্রিম। গার্ড বসানো, কেউ যেন কিছুতে হাত না দেয়, আর বিশেষ করে কিচেন, ডাইনিং এসবে যেন কেউ ঢুকতে না পারে, আর কোনো ওয়েস্ট বিনেও যেন কেউ হাত না দেয়। ওয়েস্ট বিনটা বোঝেন তো, জানেন তো, ওই যে বাসি খাবার দাবার ফেলার জায়গা। ওপাশ থেকে অফিসার বললেন, হ্যাঁ স্যার, এখনই যাচ্ছি। হ্যাঁ যান, আর নেক্সট ইনস্ট্রাকশনটা আমি পরে পাঠাচ্ছি। ছন্দা অবাক হয়ে বললেন, বাড়িতে পুলিশ পাহারা বসিয়ে কি হবে? বসন্ত সাহা বললেন, জানি না কি হবে, তবে মনে হলো বসানোটা দরকার। বাড়ির কোনো খাবার থেকেই কিছু ঘটলো কিনা সেটা তো জানতে হবে। ছন্দা নিজের মনে বলল, সত্যি পার্টিটা কি ভালো শুরু হয়েছিল, হাসি খুশি আনন্দ। ঘটনাটা তাই, দ্য ড্রিমের জন্মদিনের পার্টি জমে উঠেছিল। 8টার মধ্যে গেস্টরা সবাই চলে এলে মুকুর হেসে বলল, সবাই এসেছে বলে আমি কিন্তু ভীষণ খুশি, সকলকে ধন্যবাদ। উজ্জ্বল বলল, তা তুই ধন্যবাদ দেওয়ার কে রে মুকুর? ধন্যবাদ তো দেবে তোর ফ্ল্যাট। মুকুর বলল, হ্যাঁ অবশ্যই, আমি ফ্ল্যাটের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু একটা মস্ত ভুল করেছি। কিশোর বলল, কি ভুল মুকুরদি? খাবার বলতেই ভুলে গেছো নাকি? মুকুর হেসে বলল, না না, তা নয়, সরি। গেস্ট তালিকা আমি করেছিলাম 13 জনের, কিন্তু এখন দেখছি হিসেবটা ভুল করেছি, নিমন্ত্রিত আসলে 15। কঙ্কনা, নয়নিকা, দিশা, মেহুল হই হই করে উঠল। সব থেকে বেশি হই হই করলো হৈমন্তী। সে বলল, তাহলে এক্সট্রা 2 জন আবার কি এসে পড়লো? মজার ব্যাপার হলো, পার্টিতে মেয়েরা অনেকেই শাড়ি পরে এসেছিল, যেন শাড়ি ড্রেস কোড ছিল। এক একজন এক এক কায়দায় শাড়ি পরেছিল, সবাইকে সুন্দর লাগছিল। তবে সব থেকে সুন্দর লাগছিল হৈমন্তীকে। সে পরেছিল চওড়া লাল পাড়ের কাতান শাড়ি, জমিটা অলিভ গ্রিন, লাল নেটের লং ব্লাউজ, ডান পাশ থেকে আঁচলটা ড্রেপ করা, পরপর সাজানো বোতাম লাগা ব্লাউজের ভেতর আলতো দুটো বুক যেন উন্মুক্ত,
কবজির কাছের একটু অংশ ছাড়া শরীরের সবটাই ঢাকা ছিল, এমনকি ব্লাউজের গলা পর্যন্ত। তাকে লাগছিল বাড়াবাড়ি ধরনের আকর্ষণীয়। এক কানে বড় এথনিক দুল, ডান হাতের আংটিও তাই। মুখে মেকআপ সামান্য, চুল দুপাশ থেকে পাক খেয়ে নামিয়েছিল বুকের ওপর পর্যন্ত। এসে থেকে হৈমন্তী ছিল সব থেকে উচ্ছল। হৈমন্তীর পরেই সুন্দর লাগছিল মেহুলকে। সে সাদা লম্বা কুর্তার সঙ্গে স্যাফরন রঙের শাড়ি পরেছিল, শাড়িতে স্ট্রাইপ, তার আঁচলটাও ড্রেপিং করা, তবে সেই আঁচল ফেলা ছিল অনেকটা লম্বা করে। ছিপছিপে চেহারার এই মেয়েকে দেখাচ্ছিল বড্ড ভালো। আলাপ হওয়ার পর হৈমন্তী তো মেহুলকে বলেই ফেলল, তোমাকে হিংসে হচ্ছে। মেহুল হেসে বলল, আমাকে তো সাজ দেখে হিংসে হচ্ছে, আর আমার যে হিংসে হচ্ছে তোমার মাথার ভেতরটা দেখে। ইচ্ছে করলেই তুমি আমার মতো সাজতে পারবে, তোমার মতন মাথা তো আর আমি ইচ্ছে করলেই পাবো না। আমি তোমার কথা মুকুরদির কাছ থেকে শুনেছি। উজ্জ্বলের স্ত্রী হিংসুটে নয়নিকাও শাড়ি পরেছিল, গাজ্জি সিল্কে কাচ বাঁধনি প্রিন্ট। শাড়ির রংটাও চমৎকার, মভ গ্রিন আর কালো সাদা শেডস রয়েছে। ছন্দা সাহা পরেছিলেন তাঁতের শাড়ি, চওড়া পাড়ের সুতোর কাজ, খুবই অভিজাত লাগছিল। তবে দিশা শাড়ি পরেনি, সে পরেছিল ওয়েস্টার্ন কাট, এথনিক কায়দার এমব্রয়ডারি করা। পোশাকটি অ্যাসিমেট্রিক্যাল কাটের, একে বলে স্লিভলে বেল স্লিভ প্যাটার্ন, হাঁটুর ওপরে গিয়ে শেষ হয়ে যায়। দিশা নিজেই পোশাকের ব্যাখ্যা দিয়েছে। কঙ্কনাও শাড়ি পরেনি, সে পরেছিল খাদি লিনেনের শিফট ড্রেস, হালকা নীল, নি লেন্থের এই পোশাক পেটের কাছে ছোট প্যাচ পকেট, নেক লাইনে সুতোর কাজ রয়েছে। মুকুর প্রথমে সালোয়ার পরেছিল, হৈমন্তী এসে তাকে জোর করে চেঞ্জ করালো। আই যা শাড়ি পরে আয়, তুই না হোস্ট। মুকুর বলল, সেই কারণেই তো শাড়ি পরিনি, ছোটাছুটি করতে হবে তো। হৈমন্তী বলল, না তা হবে না, যা শাড়ি পরে আয়। মুকুর শাড়ি পরে এলো, মুগা তসরের ওপর শিবরি প্রিন্ট, প্রিন্টও ভারী সুন্দর, টাই অ্যান্ড ডাই প্রসেসে করা হয়েছে, সেই সঙ্গে রং মেলানো ব্লাউজ। হৈমন্তী বলল, আজকের পার্টিতে তাহলে এটাই রহস্য, এক্সট্রা দুজনকে খুঁজে বের করতে হবে। পলাশ গলা খাঁকড়ি দিয়ে বলল, এ মনে হয় আমি আর কঙ্কনা। কঙ্কনা বলল, একেবারেই নয়, আমি কেন এক্সট্রা হতে যাব। মেহুল বলল, আর কে এক্সট্রা তা আমি জানি না, তবে আমি যে অতিরিক্ত তাতে কোনো সন্দেহ নেই। কিশোর বলল, কেন বাপু, আমাকে বাদ দিচ্ছ কেন? হৈমন্তী বলল, নিজেদের মধ্যে ঝগড়া করে তো লাভ নেই, আমাদের পার্টিতে উপস্থিত রয়েছেন একজন তুখোর গোয়েন্দা অফিসার, তাকেই বরং দায়িত্বটা দেওয়া হোক। পার্টি শেষে তিনি এই রহস্যের কার্টেনটা রেজ করবেন। বসন্ত শাহ হেসে বললেন, হ্যাঁ, এটা কোনো ব্যাপারই নয়, আমি বলে দেব। এইসব কথার মাঝখানেই কেটারারের লোকেরা এসে স্টার্টার দিয়ে গেল। দু একটা করে সকলেই মুখে দিল। সুনন্দ চুপচাপ ছিল, তার নাকি শরীরটা ভালো নয়, ম্যাচ ম্যাচ করছে। এবার সে বলল, তাহলে বারটা ওপেন করা যাক। মুকুর হৈ হৈ করে বলল, না না, বার একটু পরে, আগে নেম প্লেটের উদ্বোধন, তারপরে কেক কাটা। মাই ডিয়ার গেস্টস, আপনারা শুনে খুশি হবেন, এই ফ্ল্যাটের নামকরণ করেছেন আমার বহুদিনের বন্ধু হৈমন্তী, সেই কেকটাও এনেছে। আমি চাই হৈমন্তী নেম প্লেটের ওপর থেকে ফুলের পর্দাটা সরিয়ে দিক এবং তারপর কেকটা কাটুক। সবাই হাততালি দিয়ে সায় দিয়েছিল। বসন্ত সাহা নার্সিংহোমের সামনে গাড়ি পার্ক করলেন। ছন্দা নামলেন। তখনও তিনি জানেন না, শুধু সুনন্দর মৃত্যু নয়, আরো ভয়ঙ্কর খবর তাদের জন্য অপেক্ষা করছে। নার্সিংহোমের লাউঞ্জের একপাশে সারি সারি সোফা, সেই সোফার একটায় মুকুর দু হাতে মুখ চাপা দিয়ে বসে আছে, পাশে বসে আছে হৈমন্তী, মুখটা থমথম করছে। সে বাঁ হাত দিয়ে মুকুরের একটা হাত শক্ত করে ধরে রয়েছে। ছন্দা এগিয়ে গিয়ে মুকুরের পিঠে হাত রাখতে মুকুর মুখ তুলল, তার দৃষ্টি শূন্য, সে কাঁপতেও পারছে না। বোঝাই যাচ্ছে সুনন্দর মৃত্যু এখনো সে বিশ্বাসই করতে পারেনি। একটু দূরে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে দিশা, তন্ময়, উজ্জ্বল, কঙ্কনা, পলাশ এবং কিশোর। সবার চোখ মুখ উদ্ভ্রান্ত। বসন্ত সাহা ওদের পাশে গিয়ে দাঁড়ালেন। পলাশ বলল, স্যার, এটা কি হয়ে গেল? বসন্ত সাহা বললেন, ডাক্তারের সঙ্গে আপনাদের কথা হয়েছে? উজ্জ্বল বলল, না হয়নি, উনি এখনো নার্সিংহোমে এসে পৌঁছননি, এইবারে আসবেন। বসন্ত সাহা বললেন, আচ্ছা, ক্যাটারার ছেলেটির নামটা কি যেন? তন্ময় বলল, ওখানে ছিলেন তো, কালই তো সুনন্দ আলাপ করিয়ে দিলেন, ওই প্রতীক না কি যেন নাম, স্ত্রীকে নিয়ে এসেছিলেন। বসন্ত সাহা বললেন, তা আপনাদের কারোর কোনো সমস্যা হয়নি? দিশা বলল, কই না তো, আমরা সবাই তো একই খাবার খেয়েছি। বসন্ত সাহা চুপ করে খানিকক্ষণ ভাবলেন, বললেন,
মনে হচ্ছে সুনন্দ বাইরের কিছু খেয়েছিল। উজ্জ্বল বলল, তার রিয়াকশন এত পরে হবে? বসন্ত সাহা নিচু গলায় বললেন, পোস্টমর্টেম হলে বোঝা যাবে। তবে যাই ঘটুক না কেন, ব্যাপারটা খুবই দুঃখজনক। কঙ্কনা বলল, আমি না ভাবতেও পারছি না, এখনো ছবির মতো কালকের সন্ধ্যেটা আমার চোখের সামনে ভাসছে। দিশা বলল, আমার কাছে গোটাটা না ভিডিও করা রয়েছে, দ্য ড্রিমের নেম প্লেটের ওপেন করা থেকে কেক কাটা পর্যন্ত, এভরিথিং। বসন্ত সাহা ধীর পায়ে নার্সিং হোমের বাইরে এসে দাঁড়ালেন। ঝলমলে রোদ উঠেছে। যে কোনো ঘটনায় উতলা হওয়া তার অভ্যেসে নেই। কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই তাকে ইনসিডেন্ট হিসেবে দেখতে হবে তার কোনোই মানে নেই। দুর্ঘটনার সঙ্গে ঘটনার পার্থক্য রয়েছে। দুর্ঘটনা আকস্মিক হয়, আর ঘটনা ঘটানো হয়। দড়িকে সাপ ভেবে লাভ হয় না। পুলিশ যেমন ক্যাজুয়াল থাকবে না, তেমনি আবার ওভার রিয়াক্টিভও হবে না। সুনন্দর এই মৃত্যুর ঘটনা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি একটা দুর্ঘটনা মাত্র? বেশিটা তাই মনে হচ্ছে। তারপরেও পয়জনিংটা ঠিক কোথা থেকে হয়েছে সেটা জানা দরকার। অবশ্যই যদি সুনন্দ স্ত্রী এ বিষয়ে কমপ্লেন করে তবে। পোস্টমর্টেম রিপোর্টের ওপরও নির্ভর করছে। তবে কোথায় যেন একটা খচখচ করছে। কেন যে করছে এই মুহূর্তে সেটা বলতে পারবেন না বসন্ত সাহা, কিন্তু করছে। নার্সিংহোমের সামনে একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো। অনুকূল রায় হন্তদন্ত হয়ে নামলেন। বসন্ত বাবুকে দেখে এগিয়ে এলেন। কি বিশ্রী একটা ব্যাপার হয়ে গেল বলুন তো মিস্টার সাহা। বসন্ত সাহা বললেন, আপনার আর মিসেসের শরীর ঠিক আছে তো? অনুকূল বাবু বললেন, হ্যাঁ, একেবারেই ওকে। ওই ঘটনার পর আমরা তো আর কেউ কিছু মুখেই দিইনি, আর পার্টিটাই তো ভেস্তে গেল। বসন্ত সাহা বললেন, হ্যাঁ, খুবই আনফর্চুনেট। অনুকূল বাবু বললেন, আচ্ছা, কেমন করে এতটা কাণ্ড হলো সেটা কিছু বুঝতে পারছেন? বসন্ত সাহা বললেন, ওটা ডাক্তারই বলতে পারবেন। পোস্টমর্টেম হলে হয়তো দেখা যাবে বিষক্রিয়াটা আসল নয়, মানে সুনন্দর অন্য কোনো মেজর প্রবলেম। বসন্ত সাহা বললেন, হ্যাঁ ছিল। আমার মিসেস আজ সকালেই বলছিলেন ওর হার্টের কি একটা সমস্যা ছিল। অনুকূল বাবু বললেন, ও তাহলে তো গোলমালটা অন্য জায়গায়। বসন্ত সাহা বললেন, হতে পারে। অনুকূল বাবুর একটা কেসের কথা মনে পড়ে গেল। ল্যান্সডাউনের এক বাড়িতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। বৃদ্ধ একাই ছিলেন। মৃতদেহ বেশ কয়েকদিন ঘরে বন্ধ অবস্থায় ছিল। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় ফোন করলো। একতলার গলির পাশের ঘর। পুলিশ গিয়ে দরজা ভাঙে। দেখা গেল ভদ্রলোক নিজের ঘরে বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। শরীরে পচন না ধরলে কে বা বলবে যে তিনি মারা গিয়েছেন? ঠিক মনে হচ্ছে ঘুমোচ্ছেন। ঘরের একটা জানলা খোলা। ভালো করে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখতে পেল মৃতের খাটের এক পাশের দেওয়ালে গুলির দাগ। একটা গুলি দেওয়ালে গেঁথেও রয়েছে, দেশি রিভলভারের গুলি। অথচ মৃত মানুষের শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই। পুলিশ খুনের মামলা রুজু করলো। ফরেন্সিক এক্সপার্ট হিসেবে অনুকূল বাবুকেও তদন্তে ডেকে নিল। তবে সকলেই পড়লো অথই জলে। স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরে কেউ ঢুকেছিল, রিভলভার থেকে গুলিও চালিয়েছে, কিন্তু সেই গুলিতে বৃদ্ধ মারা যাননি। তাহলে পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল মৃত্যুর কারণ গুলি বা অন্য কোনো আঘাত নয়, মৃত্যুর কারণ আচমকা হার্ট অ্যাটাক। তাহলে গুলিটা ছুঁড়ল কে? আর ছুঁড়লই যদি, তাহলে গায়ে লাগলো না কেন? জানলা থেকে খাটের দূরত্ব তো কিছুই নয়। টার্গেটটা মিস করার তো কোনো কারণই নেই। যে গুলি চালাতে এসেছিল সে নিশ্চয়ই এতটাও আনাড়ি নয়। এই তদন্ত অনুকূল বাবুর আওতায় পড়ে না। তিনি পুলিশকে শুধু বলেছিলেন, গুলির ভুল নিশানা দেখে মনে হচ্ছে ইটস আ মার্ডার কেস, কিন্তু মার্ডারের ধরনটা আলাদা। পুলিশ জানতে চাইল কি ধরন। অনুকূল বাবু বলেছিলেন, সেটা জানি না, তবে ইনভেস্টিগেশনটা আপনারা বন্ধ করবেন না। কয়েক মাস পরে মৃতের এক দুঃসম্পর্কের ভাগ্নেকে পাকড়াও করল পুলিশ, একেবারে অন্য মামলায়, অস্ত্র চোরাচালানকার। সেই লোককে জেরা করতে বৃদ্ধের মৃত্যু রহস্য স্পষ্ট হলো। নিঃসঙ্গ মামার হার্টের অসুখের খবর জানতো এই ভাগ্নে। এও জানতো ডাক্তার কোনো রকম উত্তেজনা করতে নিষেধ করেছে। হঠাৎ কোনো উত্তেজনা হলে বা ভয় পেলে বড় বিপদ একটা কিছু হয়ে যেতে পারে। তা ভাগ্নে ভেবেছিল জানলা থেকে ভয় দেখিয়ে মামার হার্ট ফেল করিয়ে দেবে, তারপর একমাত্র ওয়ারিশান হিসেবে মামার সম্পত্তির মালিক হবে। জানলার ওপাশে কালো কাপড় ঢাকা ভাগ্নেকে দেখে মামা মাঝরাতে ভয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু ভাগ্নে বুঝতে পারেননি
যে তাড়াহুড়োয় তার হাত দিয়ে রিভলভারের গুলিটা ছিটকে যাবে। এই গুলিতে অনুকূলবাবুর সন্দেহ হয়, ফলে কজ অফ ডেথ অন্য হলেও ইন্টেনশনটা হত্যাই ছিল। বসন্ত সাহা আগেই নিজের পরিচয় নার্সিং হোমে বলে রেখেছিলেন। লোকাল থানা থেকে পুলিশও চলে এসেছে। ডাক্তারবাবু এসে প্রথমেই মৃত সুনন্দকে পরীক্ষা করলেন। পোস্টমর্টেমের জন্য পাঠাতে বলে নিজের ঘরে এসে বসন্ত সাহাকে ডেকে নিলেন। প্রাথমিকভাবে আপনার কি মনে হচ্ছে ডাক্তারবাবু? এখনো ক্লিয়ার নয় পয়জন থেকে হার্ট ফেল নাকি স্ট্রেস নিতে না পেরে হার্ট ফেল, সেটা এখনই বলতে পারছি না। বসন্ত সাহা বললেন, পয়জন হলে কি ধরনের পয়জন হতে পারে বলে আপনার ধারণা ডক্টর? ডাক্তারবাবু বললেন, সেটাও পোস্টমর্টেমেই জানা যাবে। তবে কি জানেন, অনেক সময় খাবারের কোনো খারাপ অংশ আমাদের পাকস্থলিতে গিয়ে বিভিন্ন ধরনের এনজাইমের সঙ্গে মিশে অনেকটা বিষের মতন রিয়াক্ট করতে থাকে। বসন্ত সাহা একটু চুপ করে থেকে বললেন, আচ্ছা পোস্টমর্টেম রিপোর্টটা কখন পাওয়া যাবে? ডাক্তারবাবু সামান্য হেসে বললেন, আপনারা বললে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা আপনি কি কিছু সন্দেহ করছেন মিস্টার সাহা? বসন্ত সাহা অন্যমনস্কভাবে বললেন, না ঠিক সন্দেহ করছি এমন নয়, তবে কৌতূহল হচ্ছে। আসলে কি জানেন, কাল একটা ছোট পার্টি ছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সামান্য খাওয়া দাওয়া জাস্ট শুরু হয়েছিল, ওই যেমন সব পার্টিতে হয়ে থাকে। এই ধরুন একটু স্টার্টার, তারপর কেক কাটা হলো, সকলেই একটু কেকের ছোট বড় টুকরো মুখে দিলাম। আর ঠিক তারপরেই সুনন্দ অসুস্থ হয়ে পড়লো, বমি করলো, বলল শরীরে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। এই অসুস্থতার কারণ যদি ওখানকার কোনো ফুড হয়, তাহলে তো ডক্টর সকলেরই সেটা হওয়া উচিত ছিল। সেই জন্যই আর কি কেমন একটা খটকা লাগছে। তাহলে কি খাবার নয় অন্য কিছু? ডাক্তারবাবু বললেন, হতে পারে, একটু অপেক্ষা করতে হবে। ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে আসতেই অনুকূল রায় এগিয়ে এলেন। এবে কিছু জানতে পারলেন? বসন্ত সাহা ঠোঁটের কোণায় হেসে বললেন, হ্যাঁ এখনই কি জানতে পারবো? অনুকূলবাবু একটু চুপ করে থেকে গলা নামিয়ে বললেন, আপনাকে একটা কথা বলবার ছিল। বসন্ত সাহা বললেন, বলুন। অনুকূলবাবু আরো এক পা এগিয়ে এসে বললেন, মিস্টার সাহা, কালকে সুনন্দ বমি করার পর আমি এক ধরনের মিষ্টি গন্ধ পেয়েছিলাম, সুইট স্মেল, আর বমির রংটাও ছিল কফি কালারের। বসন্ত সাহা ভুরু কুঁচকে বললেন, তার মানে? অনুকূলবাবু চিন্তিত ভঙ্গিতে বললেন, না তখন অত খেয়াল করিনি, ভেবেছিলাম কেকের সেন্ট হবে হয়তো, আর কালারটাও হয়তো কেকেরই হবে। হয়তো সেটাই ঠিক, কিন্তু এই গন্ধটা আমি জানি, আর রংটাও। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া ধরনের কিছু শরীরে ঢুকলে এই ধরনের গন্ধ পাওয়া যায়। আপনি তো জানেন, একজন ফরেন্সিকের কর্মী হিসাবে এই ধরনের কাজ আমাকে করতে হয়। সেদিনও এইরকম একটা স্মেল ডিটেকশনে আমাকে পুলিশ ডেকেছিল। যদিও রিটায়ারমেন্টের পরে আমি আর কাজ করতে চাই না, কিন্তু তারপরেও ডাকলে না গিয়ে ঠিক পারা যায় না। সেদিন আমি গিয়ে দেখি কি, মৃতের ঘরে কাঁচা পেঁয়াজের গন্ধ। নিরামিষাশী মানুষ ছিলেন, তার ঘরে কাঁচা পেঁয়াজ কোত্থেকে আসবে? আমি বুঝতে পেরেছিলাম যে পয়জনটা দিয়ে খুন হয়েছে তাতে ফসফরাস ছিল। বসন্ত সাহা স্থির চোখে চাপা গলায় বললেন, আপনি কি বলতে চাইছেন সুনন্দর মৃত্যুর পেছনে কোনো কড়া অ্যাসিডের ভূমিকা রয়েছে? অনুকূলবাবু চোয়াল শক্ত করে বললেন, আমার ভুলও হতে পারে। পায়ের আওয়াজে বসন্ত সাহা মুখ ফেরালেন। করিডোর ধরে ছন্দা প্রায় ছুটে আসছেন। কি হলো? ছন্দা স্বামীর কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আরেকজন মারা গিয়েছে। ছন্দা হাঁপাতে হাঁপাতে বললেন, মেহুল মারা গিয়েছে। বসন্ত সাহা অবাক হয়ে বললেন, মেহুল? হু ইজ মেহুল? সে কে? ছন্দা কাঁপা গলায় বললেন, মুকুরদের পরিচিত, কাল পার্টিতে ছিল মেয়েটি। অল্প বয়স, তুমি দেখনি? বসন্ত সাহা মাথা নাড়লেন। অনুকূলবাবুও মনে করতে পারলেন না, বিস্ফারিত চোখে বললেন, কাল সেও পার্টিতে ছিল? তা কিভাবে মারা গেল? ছন্দা থেমে থেমে ঘটনাটা বললেন। মেহুল মেয়েটি একা বালিগঞ্জের ফ্ল্যাটে থাকে। আজ সকালে কাজের লোক গিয়ে দেখে দরজা বন্ধ। সে বারবার ডোরবেল টেপে, কিন্তু কেউ দরজা খোলে না। সাধারণত এরকম হয় না।
মেহুল মেয়েটি একদিনের জন্য বাইরে গেলেও জানিয়ে যায়, ফোন করে দেয়। এতবার বেল বাজানোর পর কাজের মাসির সন্দেহ হয়। সে দরজায় চাপ দিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। সে ভয় পায়, লোকজন ডেকে আনে, দরজা ভাঙা হয়। দেখা যায় মেহুল নামের তরুণীটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাথরুমের সামনে উপুর হয়ে পড়ে আছে, বমিও করেছে। ওই ফ্ল্যাটে একজন ডক্টর থাকেন, তিনি আসেন, পরীক্ষা করে জানান মেয়েটি মারা গেছে এবং কাল রাতেই মারা গেছে। শরীরে রাইগার মর্টিস শুরু হয়ে গেছে। ডক্টরের ধারণা কড়া ধরনের কোনো পয়জনের কারণে এই মৃত্যু। বসন্ত সাহা থমথমে মুখে বললেন, তোমায় এত খবর কে দিল? তন্ময়ের কাছে ফোন এসেছে, মেহুলের এক সময়ের হাজবেন্ড। বসন্ত সাহা বললেন, তা তন্ময় ছেলেটি ঠিক আছে? ছন্দা বললেন, সে তো আমাদের সঙ্গেই ছিল মুকুরের কাছে। একসময় সুনন্দর অফিসে ও আর মেহুল চাকরি করত, এখন সেপারেশনে রয়েছে। বসন্ত সাহা উত্তেজিতভাবে বললেন, আমাকে ওই মেয়েটির ঠিকানাটা দিতে পারবে? ছন্দা বললেন, আমি তো জানি না, আর এই অবস্থায় মুকুরকে জিজ্ঞেস করাটাও ঠিক হবে না। ওই এলাকার পুলিশ নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই ফ্ল্যাটের লোকেরা থানায় ফোন করেছে। বসন্ত সাহা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। বালিগঞ্জ তো, এই তো কাছেই হবে তাহলে। ছন্দা বললেন, তুমি কি ওখানে যাচ্ছ? বসন্ত সাহা চিন্তিত ভঙ্গিতে বললেন, হ্যাঁ যেতে তো হবে, তোমাকে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমাকে গাড়ি পাঠাতে হবে না, আমি ক্যাব ডেকে নেব। বসন্ত সাহা নিচু গলায় বললেন, মুকুর সুনন্দ এদের রিলেটিভরা কেউ এসেছে? ছন্দা একটু চুপ করে থেকে বললেন, ওদের খুব কিছু আত্মীয় টাত্মীয় আসবে বলে তো মনে হয় না। আমি মুকুরের কাছেই শুনেছিলাম ওদের আবার সবার সঙ্গে তেমন যোগাযোগ নেই, মানে ওরাই রাখে না। বসন্ত সাহা বললেন, কেন? অত তো জানি না, ওই শুনেছি বাচ্চা টাচ্চা হয়নি বলে আত্মীয়রা বড্ড জ্বালাতন করে। অনুকূল রায় বললেন, ননসেন্স, আজকের যুগেও এসব হয়? ছন্দা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর কি, এখন তো সব শেষই হয়ে গেল। বসন্ত সাহা এবার ছটফট করে উঠলেন। অনুকূল বাবুর দিকে তাকিয়ে বললেন, আরে ওসব এখন থাক না, আমার সঙ্গে আপনি চলুন। অনুকূল রায় হতভম্ব হয়ে বললেন, আমি আমি কোথায় যাব? বসন্ত সাহা অনুকূল বাবুর হাত ধরে বললেন, আমার সঙ্গে ওই মেহুল মেয়েটির ফ্ল্যাটে যাবেন। অনুকূল রায় আরো অবাক হয়ে বললেন, আমি গিয়ে কি করব? বসন্ত সাহা চোয়াল শক্ত করে বললেন, গন্ধ চিনবেন। আমি বলে দিচ্ছি, এই কেস দুটোতে যেন আপনাকে এক্সপার্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। গাড়িতে উঠে অনুকূলবাবু বললেন, আপনি কি কোন রকম ফ্লাউল প্লের সিগন্যাল পাচ্ছেন নাকি মিস্টার সাহা? বসন্ত সাহা স্টিয়ারিং এ হাত রেখে বললেন, বুঝতে পারছি না, আজ ঠিক সেই কারণেই অস্বস্তি হচ্ছে। আপনার গন্ধের উপরই অনেকটা নির্ভর করবে। গাড়ি চালাতে চালাতেই পরপর ফোন করতে লাগলেন বসন্ত। প্রথম ফোনটা থানায়। স্যার, আমরা খবর পেয়ে রিচ করে গিয়েছি, একজন লেডি কনস্টেবলকে পাঠান। হ্যাঁ, তাও পাঠিয়েছি। আচ্ছা, আমাদের ডক্টর কেউ নেই? ও দরকার হবে না স্যার, পোস্টমর্টেম হলেই তো বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি খবর দিয়ে দিন, আমি পৌঁছবার আগে কেউ যেন কোনো জিনিসে হাত না দেয়, বিশেষ করে তন্ময় বলে একজন আছেন, ওই মহিলার এক্স হাজবেন্ড, ও যেন কোনো কিছু টাচ না করে, ও আমাদের আগেই রওনা হয়েছে। বসন্ত সাহা পরের ফোনটা করলেন সাগ্নিক মুখার্জির কাছে। এই ছেলেটি বছর 3 হলো পুলিশের গোয়েন্দা বিভাগে এসেছে। বয়স খুব বেশি হলে 33-34, আনইমপ্রেসিভ, আনস্মার্ট। এইরকম ছেলেকে দেখলে ভরসা করা মুশকিল। পুলিশ বলে তো মনেই হয় না, মনে হয় এই অফিসার ক্রিমিনাল কি ধরবে। অথচ এমন বুদ্ধিমান স্মার্ট ছেলে গোয়েন্দা বিভাগে খুব কমই আছে। অনেক বড় অফিসারের মতো বসন্ত সাহাও ছেলেটিকে পছন্দ করেন। তিনি মনে করেন সাগ্নিকের চোখে না পড়ার মতন চেহারা এবং বোকাশোকা লুকটা, নিজেকে আড়াল করে রাখার ভঙ্গিটাই কাজে অনেক বেশি সাহায্য করে। ও অনেক সহজেই লোকের মধ্যে ঢুকে যেতে পারে, ক্রিমিনালরা ওকে চট করে সন্দেহ করতে পারে না। সাগ্নিক, তোমার হাতে কটা ফাইল? ফোনের ওপাশ থেকে সাগ্নিক বলল, আপাতত 2টো স্যার, একটা চুরি, একটা মার্ডার। বসন্ত বললেন, একটা কাজে আমাকে অ্যাসিস্ট করতে পারবে? সাগ্নিক বলল, হ্যাঁ, ইটস মাই প্লেজার স্যার। আপনার সঙ্গে কাজ করার জন্য ডিপার্টমেন্টে সবাই তো মুখিয়ে থাকে। বসন্ত সাহা হেসে বললেন, হ্যাঁ, কিন্তু তবে একটা শর্ত আছে সাগ্নিক।
হ্যাঁ বলুন স্যার, যা বলবেন মেনে নেব। বসন্ত সাহা বললেন, কেসটা কিন্তু তুমি সলভ করবে না, করবো আমি। আগের একটা কেস রঞ্জনী আগেই সলভ করে আমাকে একেবারে লজ্জার মধ্যে ফেলেছিলেন। ফোনের ওপাশে সাগ্নিক হেসে বলল, আরে কার সঙ্গে আমার তুলনা করছেন স্যার? রঞ্জনী ম্যাডাম ইজ ব্রিলিয়েন্ট, আমি ওর নখের যোগ্যী নয়। তবে স্যার কেসটা কি জানতে পারি? বসন্ত সাহা বললেন, হ্যাঁ অবশ্যই পারবে। আপাতত শুনে রাখো ফুড পয়জনিং। তবে কেস এখনো কেস হয়ে ওঠেনি সাগ্নিক, আমার অস্বস্তির মধ্যেই সেটা রয়ে গিয়েছে। মেবি আমি হয়তো বেশি ভাবছি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। সাগ্নিক ওপাশ থেকে বলল, আপনি বেশি ভাববেন না স্যার, নিশ্চয়ই কিছু একটা আপনাকে খোঁচা দিচ্ছে। হ্যাঁ তা তো দিচ্ছেই, ঘটনাটা আমার সামনেই ঘটেছে কিন্তু কিছু বুঝতেই পারিনি, এটা আমি মেনে নিতে পারছি না। যাগে তুমি রেডি থেকো, আমার লাগলেই ডাকবো। বাথরুমের কাছে সাদা কাপড়ে ঢাকা লাশ। কে বলবে গতকাল সন্ধেবেলা এই মেয়ে চোখ ধাঁধানো পোশাকে সেজেছিল? ছিপছিপে চেহারার এই মেয়েটিকে এতই ভালো দেখাচ্ছিল যে অনেক পুরুষই আর চোখে দেখছিল। বাথরুম বেডরুমের এক পাশে, বোঝাই যাচ্ছে বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়ার মুখে মেয়েটি হুমড়ি খেয়ে পড়ে, আর উঠতে পারেনি। অনুকূল রায়কে নিয়ে বসন্ত সাহা ডেড বডির পাশে গিয়ে দাঁড়ালেন। লেডি কনস্টেবল, লোকাল থানার ওসি সরে দাঁড়ালেন। বসন্ত চাপা গলায় বললেন, গন্ধ। অনুকূল রায় লাশের মাথার কাছে হাঁটু মুড়ে বসলেন, হাত বাড়িয়ে মেহুলের মাথার ওপর থেকে কাপড়টা সরালেন। মেয়েটির মুখে কিন্তু যন্ত্রণার ছাপ নেই, যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনুকূলবাবু লম্বা করে শ্বাস নিলেন, একবার, দুবার, তিনবার, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, একই গন্ধ, যদিও গন্ধটা ফিকে হয়ে গেছে। বসন্ত সাহা মুখ শক্ত করে একটুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে পয়জনটা সেম। অনুকূল বাবু বললেন, হ্যাঁ পসিবিলিটি তো বাদ দেওয়া যায় না, বরঞ্চ মেনে নেওয়াই উচিত। ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে বলে বসন্ত সাহা ঘরটা ফাঁকা করতে বললেন, এমনকি তন্ময়কেও চলে যেতে হলো। দ্রুত ঘরের চারপাশে চোখ বোলালেন, তারপর এগিয়ে এলেন বিছানার কাছে। বালিশ, চাদর, পরিপাটি, দেখে মনেই হচ্ছে না রাতে কেউ এখানে শুয়েছে। খাটের একপাশে সাদা লম্বা ঝুলের কুর্তা আর একটা স্যাফরন রঙের শাড়ি অগোছালো ভাবে পড়ে আছে। কালো রঙের ব্রা প্যান্টি রয়েছে। কালকের পোশাক? তাই হবে। মেয়েটি কি পোশাক খোলার সময় অসুস্থ হয়ে পড়েছিল শোয়ার আগেই? হঠাৎই অনুকূলবাবু বললেন, আচ্ছা ওটা কি? খাটের নিচে কতগুলো কাগজের টুকরো। কাগজ নয়, কোনো ফটো কুটি কুটি করে ছেঁড়া হয়েছে। বসন্ত সাহা হুমড়ি খেয়ে বসে পড়লেন। কখন কোনটা কাজে লেগে যায় কে বলতে পারে। একসময় জিগস পাজল করার অভ্যেস এইভাবে কাজে লেগে যাবে বসন্ত সাহা কি ভাবতে পেরেছিলেন? ছোটবেলায় পিচ বোর্ডের ছোট ছোট টুকরো সাজিয়ে আস্ত পশু পাখি তৈরি করায় যেমন মজা ছিল, তেমন ছিল উত্তেজনা। ধাপে ধাপে চেহারা পায়, কখনো সাজাতে ভুল হয়ে যায়, আবার নতুন করে সাজাতে হয়। শিশু বয়সে পশু পাখি দিয়ে শুরু হলেও আর একটু বড় হতে খেলাটা কঠিন হয়েছিল। মা নিউ মার্কেট থেকে জটিল পাজল খুঁজে এনে দিতেন, সেখানে টুকরো জুড়লে রোবট স্পেসশিপ গাড়ি। বসন্ত সাহা মেজের ওপর উপু হয়ে বসেই ফটোর টুকরোগুলো দ্রুত হাতে মেলাতে লাগলেন। থুতনি, নাক, কপাল, হাত, পা, একজনের চেহারা ক্রমাগত স্পষ্ট হতে লাগলো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে। একটু পরেই বসন্ত সাহা বুঝতে পারলেন, না, একজন নয়, আরো একজনের ফটোতে আছে। সে কে? অনুকূল বাবু, আমি এটা একটু দেখি মানে জোড়াতালি দিয়ে কিছু লাগাতে পারি কিনা। আপনি ততক্ষণ বরং ঘরটায় চট করে একটু চোখ বুলিয়ে নিন। অনুকূল বাবু রায় ঠোঁটের কোণায় একটু হেসে বললেন, হ্যাঁ আমি চোখ বুলিয়ে কি করব, আমি তো আর আপনার মতন ডিটেকটিভ নই। আমার কারবার ওই হাতের ছাপ, পায়ের ধুলো এসব নিয়ে। ঘটনার পর যত মানুষ ঘরে ঢুকেছে তাতে সেসবের দিকে নজর করার আর কোনো মানেই হয় না, সবই নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া বিষয়টা এখন আর হাতের ছাপ নেওয়ার পর্যায়ে পৌঁছয়নি। বসন্ত সাহা চাপা গলায় বললেন, আপনি ডিটেকটিভের চেয়েও বেশি। আমরা ছোটখাটো কিছু মিস করলেও আপনারা তো সেসব মিস করেন না। আসলে আমি একটু সময় চাইছি, এখনই ওরা বডি নিতে আসবে, তার আগে দেখি না ফটোটা জুড়তে পারি কিনা। জুড়তে না পারি একটা চেহারাও যদি অন্তত পাই তাহলেও হবে।
একটা মেয়ের মৃত্যুর আগে একটা ফটোগ্রাফ এইভাবে কুটি কুটি করে ছিঁড়েছে, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়, তাই নয় কি? অনুকূল রায় বললেন, এই কাজেরও কিন্তু ফরেন্সিক হয়, ছেঁড়া পার্ট জুড়ে ফটো চেনা যায়। বসন্ত সাহা গলাটা আরো নামিয়ে বললেন, হ্যাঁ জানি, তবে এই মুহূর্তে হাতে তো সেই সময় নেই, ওইসব পরে করা যাবে, যদি অবশ্য প্রয়োজন হয়। স্যার, মানে এখনো তো নিশ্চিত নই যে এটা কোনো ফ্লাউল প্লে। অনুকূলবাবু বসন্ত রায়ের বস নয়, চাকরিতে উঁচু পদে কাজ করেন এমনও নয়। অনুকূলবাবু তো সরাসরি পুলিশের লোকই নন, তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ, অপরাধ মনস্তত্ত্বের একজন পণ্ডিত, ছাত্রদের পড়ান। সেই সম্মানে বসন্ত রায় তাকে মাঝে মধ্যে স্যার বলে ডাকেন। এই ভদ্রলোককে তিনি আগে থেকেই জানেন। ইনি যে মুকুর সুনন্দর পরিচিত ছিলেন এটা জানা ছিল না। কাল মুকুরের বাড়িতে দেখতে পেয়ে যেমন অবাক হয়েছিলেন তেমনি খুশিও হয়েছিলেন। অনুকূলবাবু বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি কাজ চালিয়ে যান। কথা শেষ করে অনুকূলবাবু ঘরের একদিকে সরে গেলেন, তবে চট করে কিছুতে হাত দিলেন না। তার কাজ নেড়ে ঘেঁটে দেখা নয়, কোনো কিছুতে হাত দিলে প্রমাণ নষ্ট হয়, এই জ্ঞান তার আছে। সঙ্গে গ্লাভস থাকলে সুবিধে হতো, ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হতো না। তবে এসব ভেবে বাড়ি থেকে তো আর বের হননি। সুনন্দর ভয়ঙ্কর খবরটা শুনে হাসপাতালে ছুটে এসেছিলেন। তিনি সতর্ক নজরে বোঝার চেষ্টা করলেন ঘরে কোনো রকম ধস্তাধস্তি হয়েছে কিনা। মিসেস সাহা বলেছিলেন মেয়েটি একা থাকে, তাহলে কাল রাতে কি কেউ ঘরে এসেছিল? আসতেই পারে, সে নারী পুরুষ যে কেউ হতে পারে, আত্মীয় স্বজনও আসতে পারে। অনুকূলবাবু সতর্ক চোখে চারপাশ দেখতে লাগলেন। পাশের ঘরে গেলেন, সেটাও বেডরুম, আয়তনে ছোট, একটা খাটের ওপর বিছানা পাতা, বিছানাটা পরিপাটি, কাল অন্তত কেউ ব্যবহার করেন। এই ঘরটা কার? কে থাকে এখানে? অবশ্য কেউ নাও থাকতে পারে। 2 রুমের ফ্ল্যাটে মেহুল একাই থাকে, আবার গেস্ট রুমও হতে পারে। সুতরাং কেউ পাকাপাকি এখানে থাকতো এমন ভাবার এখনই অন্তত কোনো কারণ নেই। আবার এও হতে পারে সেপারেশনের আগে হাজবেন্ডের সঙ্গে এই ফ্ল্যাটেই হয়তো মেয়েটা থাকতো। ঘরের একপাশে একটা টেবিল, অনুকূলবাবু টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। কাগজপত্র রয়েছে, একটু নাড়াচাড়া করলেন। অফিসের কাগজ, পাশে একটা বাক্স, আয়তনে ছোট। বাক্সের ঢাকাটা খুললেন, ওষুধের বাক্স, যেমন আর 5টা বাড়িতে থাকে। অনুকূলবাবু ওষুধের স্ট্রিপ, প্যাকেট এসব উল্টে পাল্টে দেখতে লাগলেন। আচ্ছা, মেয়েটা কি সেডেটিভ নিত? সুইসাইড, মার্ডার, এমনকি হঠাৎ হার্ট ফেলিওর ধরনের ঘটনাতেও ওষুধের বাক্সটা পরীক্ষা করা খুব জরুরি। মৃত মানুষটি ঘুমের ট্যাবলেটের অভ্যেস ছিল কিনা সেটা দেখতে হয়। অনুকূলবাবু এমন কেসও দেখেছেন যেখানে সিডেটিভের অভ্যেস না থাকলে হয়তো খুনটাই হতো না, ওষুধ খাওয়া গভীর ঘুমের মধ্যেই মরতে হয়েছে। ভোঁতা কোনো অস্ত্র দিয়ে মাথার পেছনে মেরেছে। যদি ঘুমের ওষুধ না খেত, সরে গিয়ে বা পাল্টা আক্রমণ করে হয়তোবা বাঁচতে পারত। এক্ষেত্রেও শরীর খারাপ বুঝতে পেরে মেহুল হয়তো ডাক্তারকে খবর দিতে পারত, পরিচিত কাউকে ফোন করতে পারত। তবে সেডেটিভ ধরনের কোনো ওষুধ পাওয়া গেল না। ওষুধের বাক্স বন্ধ করার মুখে ছোট একটা রংচঙে প্যাকেটে চোখ পড়ল অনুকূল রায়ের। প্যাকেটটা তুলে নিলেন, কন্ট্রাসেপটিভ পিল। ভুরু কুঁচকালেন অনুকূল রায়। প্যাকেট উল্টে তারিখ দেখলেন, 10 দিন আগের। প্যাকেটটা পকেটে রাখলেন অনুকূলবাবু, বসন্ত সাহাকে দিতে হবে। এদিকে অন্য ঘরে খুব বেশিক্ষণ লাগলো না, বসন্ত সাহা ছেঁড়া ফটোর একটা অংশ জুড়ে ফেলেছেন। মেয়েটির মুখ। চমকে উঠলেন, এ কি, এ তো মুকুর। চোখ আর ভুরু দেখেই চেনা যাচ্ছে। সবটা জুড়লে হয়তো একটা পোস্টকার্ডের মাপ হবে। মুকুরের এই রঙিন ফটোটা এখানে কি করে এলো? আরো টুকরোগুলো জুড়তে লাগলেন উত্তেজিত বসন্ত সাহা। ধীরে ধীরে পুরুষ মানুষটি চেহারা পেতে লাগলো। পায়জামা পাঞ্জাবি পরা পুরুষ। কে এটা? মুখের অংশ তৈরিতে আরো চমকে গেলেন বসন্ত সাহা। সুনন্দ না? হ্যাঁ, সুনন্দই তো। মুকুর আর সুনন্দ পাশাপাশি দাঁড়িয়ে, কোন একটা সি বিচ। মুকুর পরে রয়েছে নীল রঙের সালোয়ার কামিজ, সাদা ওড়নাটা উঠছে। সুনন্দর পাঞ্জাবিও উঠছে, সে ডান হাত দিয়ে বউকে জড়িয়ে রয়েছে। ফটোর রঙে এবং ফ্রেমিং দেখে বোঝা যাচ্ছে টুরিস্ট স্পটে ঘুরে বেড়ানো কোনো পেশাদার ফটোগ্রাফারের তোলা ছবি। সি বিচ, পাহাড়ে গলায় ঝোলানো ক্যামেরা নিয়ে এরা ঘুরে বেড়ান। ফটো তুলে 3 ঘন্টা বাদে হোটেলে ডেলিভারি দিয়ে আসেন।
এই ধরনের ফটোর মাপ সাধারণত পোস্টকার্ড মাপেরই হয়। এটা কোথায়? পুরী, দীঘা, নাকি সাউথ ইন্ডিয়ার কোনো সি বিচ? যেখানেই হোক, এই ফটোটা এখানে কি করে এলো? মেহুল নামের মেয়েটা সেই ফটোটা এভাবে ছেড়লই বা কেন? তবে কি? বসন্ত সাহা ধরফর করে উঠে বললেন, এখনই চলুন অনুকূলবাবু, 1 মিনিটও দেরি নয়। মেহুলের ফ্ল্যাট থেকে বেরোতেই তন্ময় এগিয়ে এলো, তার চোখে মুখে উদ্বেগ। সে বলল, স্যার কি হয়েছে? বসন্ত সাহা এ প্রশ্নের জবাব না দিয়ে বললেন, আমি বলে দিয়েছি ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে। তারপর লোকাল থানার অফিসারকে কাছে ডাকলেন, নিচু গলায় বললেন, আপাতত কাউকে ফ্ল্যাটে ঢুকতে দেবেন না, ডেড বডি যখন নিয়ে যাওয়া হবে তখনও নয়। তারপর আপনি ভালো করে সার্চ করুন, আর হ্যাঁ, 2টো জিনিসের ওপর খেয়াল রাখবেন, শিশি আর কোনো রকম ফটো, সেন্টে শিশি হলেও কিন্তু গুরুত্ব দেবেন। অনুকূল বাবু বললেন, কোনো কিছুতে হাত দেবার আগে গ্লাভস ইউজ করবেন দয়া করে, যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে কোনো রকম ছাপ নষ্ট না হয়, পরে দরকার হতে পারে কিন্তু। অফিসার বললেন, স্যার এটা কি কোনো ক্রাইম বলে মনে করছেন, মানে মার্ডার? কিন্তু ডক্টর যে বললেন ফুড পয়জনিং। বসন্ত সাহা অন্যমনস্কভাবে বললেন, পয়জেন তো বটেই, কিন্তু কথা হচ্ছে সেটা খাবারে এলো কি করে? না দেখো, এখনই ক্রাইম বলা যাবে না, তবে পসিবিলিটি তো উড়িয়ে দেওয়ারও কিছু নেই। একটা একটা করে সন্দেহ নেগলেক্ট করে এগোতে হবে। যাকে গতকাল এই মেয়েটির কাছে কেউ এসেছিল কিনা সেটা জানার চেষ্টা করুন। অফিসার বললেন, হ্যাঁ সেটা সমস্যা হবে না, সিকিউরিটির কাছে ভিজিটার্স রেজিস্টার আছে সেটা মনে হয়। বসন্ত সাহা বললেন, গুড, আপনি দেখুন ভালো করে। গাড়িতে উঠে অনুকূল রায় বললেন, এবার কোথায়? বসন্ত সাহা বললেন, প্লেস অফ অকারে, যাকে বলে অকুস্থল। দ্য ড্রিম ফ্ল্যাটের নেম প্লেটের ওপর রজনীগন্ধার মালা। মুকুর নিউ মার্কেটের ফুলের দোকানে যখন অর্ডার দিতে গিয়েছিল, তারা গাঁদা ফুল দিতে চেয়েছিল। ম্যাডাম, এই ধরনের প্লেটে গাঁদা ফুলের পর্দাই দেওয়া হয়, ভিআইপিরা এসে ফলক উন্মোচন করেন। মুকুর বলল, এটা তো কোনো ফলক নয়, এটা একটা নেম প্লেট, তাও বাড়ির নয়, ফ্ল্যাটের। আর আমার এই নেম প্লেটে কোনো ভিআইপিও ওপেন করবে না, আমার বন্ধু করবে, অতএব এখানে গাঁদা ফুল নয়। পাশে দাঁড়িয়ে থাকা সুনন্দ বলেছিল, আচ্ছা তাহলে গোলাপের? দোকানদার বলল, হ্যাঁ তাই ভালো, ওই সুতো দিয়ে করে দেব পর্দার মতন, নেম প্লেটটা দেখা যাবে না, পর্দাটা সরালে তখন সবাই দেখতে পাবে। মুকুর একটু চুপ করে থেকে বলল, না গোলাপ নয়, আমার বন্ধুর আবার গোলাপ ফুল পছন্দ নয়। সুনন্দ অবাক হওয়ার ভঙ্গিতে বলল, তোমার এই বন্ধুটা কে বলো তো, গোলাপও পছন্দ করে না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মুকুর? মুকুর হেসে বলল, বলেছি তো এখন নামটা বলবো না, সারপ্রাইজ। তবে ওই মেয়ে গোলাপের থেকে রজনীগন্ধাটাই বেশি পছন্দ করে, কলেজে কোনো অকেশন হলেই রজনীগন্ধার মালা মাথায় দিয়ে আসতো, এমনকি কোথাও গেলেও রজনীগন্ধা স্টিক হাতে থাকতো। সুনন্দ বলল, ও ইনি তাহলে তোমার কলেজের বান্ধবী? মুকুর কাঁচু মাখুচু মুখে বলল, এই রে, দেখেছো তো খানিকটা ধরা পড়ে গেলাম। যাকে ভাই, আপনি রজনীগন্ধা দিয়ে জিনিসটা বানিয়ে দিন তো, সামনে পর্দার মতো ঝুলবে, হোয়াইট কার্টন। সেই রজনীগন্ধার পর্দা সরিয়ে সেই ফ্ল্যাটের নাম উদ্বোধন করেছিল হৈমন্তী। সবাই হাততালি দিয়েছে। তারপর দ্য ড্রিমের সামনে দাঁড়িয়ে ফটো সেশনও হয়েছে। সবাই মোবাইল বাগিয়ে ধরে। জন্মদিন তো অনেক হয়, ফ্ল্যাটের জন্মদিন আবার কবে পাওয়া যাবে সেটা কি কোনো ঠিক আছে? ফটোটা সবাইকে দেখানো যাবে, এই সুযোগটা কেউই ছাড়েনি। নেম প্লেটের মালা শুকিয়ে গিয়েছে, কিন্তু ফেলা হয়নি। সেই শুকনো মালা যেন নিয়তির মতন হাসছে। বাড়ির নিচে পুলিশের ভ্যান। বসন্ত সাহার গাড়ি থামতে লোকাল থানার একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এসে স্যালুট করলেন। বসন্ত সাহা বললেন, কেউ ঢোকেনি তো? অল্প বয়সী ইন্সপেক্টর বলল, না স্যার, সেই যে বাড়ির সবাই বেরিয়ে গিয়েছে আর ফেরেনি। হ্যাঁ, শুধু কয়েকজন মহিলা এসেছিলেন, বললেন ওই ফ্ল্যাটের ম্যাডামের সঙ্গে নাকি স্কুলে পড়ান, ওই কলিগ। হাসপাতালের নামটা জানতে চাইছিলেন, তা আমি বলতে পারিনি। স্যার, ওসি সাহেব একটু পরেই আসছেন, আজ কোর্টে একটা মামলা ওঠার কথা আছে, তিনি একটু কাগজপত্র রেডি করছেন। গলায় কৈফিয়তের সুর। কৈফিয়ত তো দিতেই হবে,
বসন্ত সাহা অনেক উঁচু পদে রয়েছেন, পুলিশের ভাষায় বড় সাহেব। বড় সাহেব নিজের এলাকায় যে কোনো কাজে এলে থানার ওসি থাকাটা খুব জরুরি। বসন্ত সাহা ফ্ল্যাটে উঠে এলেন। দরজাটা ঠেলতেই খুলে গেল। ইন্সপেক্টরকে বললেন, আপনি বাইরে থাকুন, আর আমরা যতক্ষণ ভেতরে থাকবো আপনি কাউকে ঢুকতে দেবেন না। অনুকূল বাবু আসুন। ঘরে ঢুকে বললেন, প্রথমেই কিচেনে যাব। সেটা যেন কোন দিকে? অনুকূল রায় বললেন, কিচেনের খবর তো রাখি না, কাল এই ড্রয়িং রুমে বসেছিলাম এইটুকু মনে আছে। আচ্ছা তাও চলুন, দেখা যাক। তবে কাল শুনেছিলাম যেন ছাদে রান্নার ব্যবস্থা হয়েছে। ক্যাটারারের লোকেরা তো ওখান থেকেই ওঠানামা করছিল। বসন্ত সাহা বললেন, ছাদে হোক, আমি তো রান্না দেখতে চাই না। গতকাল রাতের রেসিডিউ আর ওয়েস্ট কোথায় গেল আমি সেটাই দেখতে চাই। আসুন আমরা কিচেনে উঁকি মারি। আপনি স্যার নাকটা কিন্তু রেডি রাখবেন, কোনো গন্ধ পেলেই বলবেন। অনুকূল রায় বললেন, বাসি পচা স্মেল ছাড়া আর কি বা পাবো, তাও চলুন। রান্নাঘর পরিচ্ছন্ন, বাসি খাবার তো দূরের কথা, কাপ প্লেটও সব পরিষ্কার। এমনকি এক কোনায় রাখা গার্বেজ বিনটা পর্যন্ত ঝকঝকে তকতকে। বসন্ত সাহা দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বললেন, এইটাই ভয় পাচ্ছিলাম। সমস্ত ওয়াশ হয়ে গেলে প্রমাণ বলে তার কিছুই থাকবে না। কোন খাবারের সঙ্গে পয়জন সেটা বোঝার উপায় নেই। অনুকূল বাবু বললেন, এটাই তো স্বাভাবিক, কাল তো পুরো খাবারটাই তো ওয়েস্ট হয়েছে। সুনন্দ অসুস্থ হয়ে পড়ার পর তো পার্টিটাই বন্ধ হয়ে গেল, খাবার তো কেউই মুখে দেয়নি। ক্যাটারারের লোকেরা নিশ্চয়ই অনেকটা নিয়েই গেছে, আর বাকিটা বাইরে ফেলে দিয়েছে। বসন্ত সাহা মাথা নেড়ে খানিকটা নিজের মনেই বললেন, সেটাই ঠিক, দ্যাট ইজ ট্রু। তারা তো আর জানতো না যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আচ্ছা আসুন আমরা বরং ঘরগুলো যতটা সম্ভব দেখে নিই। আমি এদিকটা দেখি আর আপনি ওদিকের ঘরে ঢুকুন। অনুকূল বাবু একটু হেসে বললেন, মিস্টার সাহা, আমাকে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে সঙ্গে নিচ্ছেন বটে, কিন্তু তাতে লাভ কিন্তু কিছু হচ্ছে না। বসন্ত সাহা বললেন, আরে ছি, অ্যাসিস্ট্যান্ট বলছেন কেন? আপনি একজন বিচক্ষণ মানুষ বলেই তো খাটাচ্ছি। আপনি তো প্রথম যিনি আমাকে ইঙ্গিত দিলেন যে ঘটনাটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে। আপনি তো গন্ধের কথা বলেছেন, একবার নয় দুবার। আমার মনে প্রশ্নও জেগেছে, সাধারণ খাবার থেকে সালফিউরিকের গন্ধ কেন, কোথা থেকে আসবে বলুন? নিশ্চয়ই সামথিং রং। নইলে হয়তো স্ট্রং ফুড পয়জনিং বলে আমি হয়তো কেসটা ইগনোরই করে দিতাম। অনুকূল রায় বললেন, থ্যাংক ইউ, আমি সেভাবে কিছু বলিনি। বুড়ো বয়সে আমি কতটা আপনাকে হেল্প করতে পারবো সেটাই ভাবছিলাম। তাছাড়া ইফ দেয়ার ইজ এনি ফ্লাউল প্লে, আমি চাই সত্যটা প্রকাশ পাক। ঘটনাটা তো খুবই মর্মান্তিক। মুকুর মেয়েটিকে আমি এবং আমার ওয়াইফ খুবই পছন্দ করি। তার জীবনে এরকম একটা ডিজাস্টার ঘটে যাবে ভাবতেও তো পারছি না। বসন্ত সাহা বললেন, আমরা আপাতত একটা অ্যালবাম খোঁজার চেষ্টা করব, কিংবা ধরুন ফটোর খাম। অনুকূল রায় মাথা নেড়ে পাশের ঘরে ঢুকে পড়লেন। বসন্ত সাহা বেডরুম দিয়ে শুরু করলেন। যতটা সম্ভব না ঘাঁটাঘাঁটি করে তল্লাশি চালানো যায়। মুকুর ফিরে এলে যেন বুঝতে না পারে কিছু। যদিও বোঝাবুঝির মেন্টাল স্টেজে সে আর নেই এখন, তারপরেও ঘর তল্লাশি হয়েছে সেটা এখনই না জানাই ভালো। বিছানা, চাদর, গদি অল্প নেড়েচেড়ে দেখলেন। তারপর দেরাজ, ড্রেসিং টেবিল, ওয়াট নটে যে কটা ড্রয়ার দেখতে পেলেন। খুলে দেখতে দেখতে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে রাখা একটা ফাইল চোখে পড়ল। ওপরে বড় বড় করে মুকুরের নাম লেখা, তার ওপর লেখা প্রাইভেট। প্রাইভেট লেখা দেখে ফাইলটা তুলে পেছন দিক থেকে ফর্ক করে উল্টাতে শুরু করলেন বসন্ত সাহা। মুকুরের ডাক্তারি ফাইল, অজস্র রিপোর্ট আর প্রেসক্রিপশন। বসন্ত সাহা ওপর চোখ বোলাতে লাগলেন। তারিখটা 2 বছর আগে থেকে। বেশি বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে মেয়েলি বিষয়, মেয়েদের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে ট্রিটমেন্ট, ডাক্তারের পরামর্শ এইসব রয়েছে। বসন্ত সাহা ভুরু কোঁচকালেন। আচ্ছা, সন্ধ্যা এরকম কি একটা যেন বলছিল না, মুকুর মেয়েটি মা হতে পারছে না, না এ ধরনের কিছু একটা কি বলেছিল? তাই হবে। পেছন থেকে ফর্ফ করে পাতা উল্টে একেবারে প্রথম পাতায় পৌঁছে ফাইলটা রাখতে গিয়ে
থমকে গেলেন বসন্ত সাহা। একই শেষ পাতায় এটা কি রিপোর্ট? ক্লিনিকের রিপোর্ট। রিপোর্টের ওপরে তারিখের দিকে তাকালেন বসন্ত সাহা। 3 দিন আগের তারিখ। অনুকূল রায় ঘরে ঢুকে বললেন, আচ্ছা এই ডায়েরিটা দেখুন তো কাজে লাগবে কিনা। মনে হচ্ছে মুকুর কিছু ব্যক্তিগত কথা লিখে রেখেছে। নোটসও আছে, ওই ড্রয়িং রুমে পেলাম। আর একটা কথা, ফ্রিজেও দেখলাম খাবার টাবার কিছু নেই, শুধু ট্রেতে খানিকটা কেক পড়ে রয়েছে, ওই যে কালকে যে কেকটা কাটা হয়েছিল। বসন্ত সাহা হাত বাড়িয়ে মুকুরের সিক্রেট ডায়েরিটা নিয়ে বললেন, ওই কেক তো আমরা সবাই খেয়েছিলাম। অনুকূল রায় বললেন, হ্যাঁ, আর যাতেই হোক ওতে অন্তত কোনো বিষ নেই। ইমপ্রেশনিস্ট শিল্পীদের ভেতর থেকে সব থেকে পরিচিত, স্বীকৃত ও সাফল্য পেয়েছিলেন ফরাসি শিল্পী পিয়ের অগুস্তো রেনোয়ার। কি আঁকবো এবং কেমন করে আঁকবো, এই বিষয় দুটিতে তিনি ছিলেন স্বতন্ত্র এবং অনন্য। অথচ তার ছবিগুলো ছিল যথেষ্ট জটিল। নতুন ভাবনাকে গ্রহণ করবার জন্য সর্বদা তাগিদ অনুভব করতেন রেনোয়ার। আবার পূর্বসূরীদের কাজকে আত্মস্থ করে অনুভব করে ধারা অনুসরণ করতে কখনোই দ্বিধাবোধ করেননি। ইমপ্রেশনিস্ট শিল্পী ক্লোদ মনে, আলফ্রেড সিসলি, এদগার দেগা, এদুয়ার মানে, ফ্রেডেরিক বাজির কাজ তিনি ভালো করে লক্ষ্য করেছিলেন। নিবিষ্টভাবে দেখেছেন তাদের ড্রয়িংয়ের প্যাটার্ন, রঙের পদ্ধতি, আলো ফেলবার কৌশল এবং ব্রাশের স্ট্রোক। ছবিগুলো দেখতে দেখতে তিনি ছবির অন্তরে প্রবেশ করে যেতেন। বিষয় বাছাইয়ের জন্য অষ্টাদশ শতাব্দীর শিল্পী ফ্রাঁসোয়া বুশের, আতোয়ান ওয়াতো, জা ওনারো ফ্রাগোনার, ইউজিন দোলা ক্লোয়ারের মতন শিল্পীদের কাজও তিনি প্রভাবিত হয়েছিলেন। শিল্প রসিকরা বলেছেন, অগুস্তো রেনোয়ার চিত্রকলায় আধুনিক মন এবং ঐতিহ্যের মিলন ঘটিয়েছেন। আর তিনি নিজে কি বলেছেন? বলেছেন, আমি তো নতুন কিছু করিনি, আমার পূর্বসূরীরা যে কাজ করেছেন তারই পুনরাবৃত্তি করেছি। স্যার, এই যে পোস্টমর্টেম রিপোর্ট। হাতের ম্যাগাজিনটা সরিয়ে মুখ তুললেন বসন্ত সাহা। মনে মনে ভাবলেন, এই এক বিপত্তি। যখন যেটা ঘাড়ে চাপে কিছুতেই নামতে চায় না, একেবারে সিন্দাবাদের ভূতের মতন বসে থাকে। সুযোগ পেলেই বই ম্যাগাজিন ঘেঁটে জেনে নেওয়ার ইচ্ছে হচ্ছে পেইন্টিং ব্যাপারটা ঠিক কি। এখন যেমন রেনোয়ারের ওপর একটা প্রবন্ধ পড়ছিলেন। কিছুদিন আগে রেনোয়ারের কিছু ছবি দেখে মুগ্ধ হয়ে যান বসন্ত সাহা। তারপর থেকেই যেখানে এই শিল্পীর ওপর কিছুই লেখা দেখেছেন অমনি আগে পড়ে নিচ্ছেন। আজও অফিসে এসে টেবিলে পড়ে থাকা একটা ম্যাগাজিন চোখে পড়ল, ছবির ওপর ম্যাগাজিনটা। অফিসে এসে ফাইল টেনে নেওয়ার কথা, সাধারণত সেটাই করেন বসন্ত সাহা, কিন্তু আজ ফাইলের বদলে ম্যাগাজিনটা টেনে নিলেন। ছবি সম্পর্কিত ম্যাগাজিন বলেই টানলেন। দুপাতা উল্টাতেই রেনোয়ারের ওপরের লেখাটা চোখে পড়ল। ইদানিং এই ধরনের ম্যাগাজিন সংগ্রহ করছেন বসন্ত সাহা। সাগ্নিক আবার বলল, স্যার এই যে রিপোর্ট, সুনন্দ রায় এবং মেহুল সেন দুজনেরই রিপোর্ট রয়েছে। বসন্ত সাহা এবার একটু লজ্জা পেলেন। গোয়েন্দা বিভাগের অফিসার সকালবেলা অফিসে এসে আর্ট নিয়ে প্রবন্ধ পড়ছেন, এটা কিঞ্চিত লজ্জারই কথা। গোয়েন্দা অফিসার অফিসে ঢুকে খুন, জখম, রাহাজানি এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তা না করে গান, ছবি নিয়ে সময় নষ্ট। নেহাত অফিসে সবাই স্যারের এসব খ্যাপামির কথা জানে, তাই আর কিছু ভাবে না। সাগ্নিক একটু আগেই ফোনে কথা বলে নিয়েছে। বসন্ত সাহা তখন গাড়িতে। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছি। বসন্ত সাহা বললেন, ভেরি গুড, আমি অফিসে ঢুকছি, তুমি এসো। সাগ্নিক বলল, স্যার একটু দেরি হলে অসুবিধা হবে, মানে একটা ফাইল ছেড়ে দিতে হবে, মার্ডার কেস। তা ফাইলটা আগে না ছাড়লে হোম ডিপার্টমেন্টে রিপোর্ট পাঠাতে পারছে না, অ্যাসেম্বলিতে কোয়েশ্চেন আছে। বসন্ত সাহা বললেন, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, টেক ইউর টাইম, তারপরে চলে এসো। সাগ্নিক বলল, যাওয়ার আগে আপনাকে ইন্টারকমে বলে নেবো স্যার। বসন্ত সাহা বললেন, আরে কিচ্ছু করতে হবে না, সোজা চলে আসবে। সাগ্নিক এসে দেখে বস ম্যাগাজিনে মগ্ন, একেবারে ডুবে গিয়েছে। কভার দেখে বোঝা যাচ্ছে ম্যাগাজিনের বিষয় ছবি টবি কিছু একটা হবে। আর যাই হোক, পুলিশি কোনো বিষয় নয়। একটু দাঁড়িয়ে থেকে সে আবার ডাক দেয়। বসন্ত সাহা লজ্জা পাওয়া গলায় হেসে বললেন, বসো, আসলে ওই একটা ইন্টারেস্টিং লেখা হঠাৎ চোখে পড়ে গেল।
আমার আবার এই এক সমস্যা, তোমরা তো জানো শাগনি, কোনো সাবজেক্টে একবার ঢুকে পড়লে আমি আবার চট করে বেরোতে পারি না, যেখানে পাই নেড়ে চেড়ে দেখতে ইচ্ছে করে। এই এখন যেমন একটু ছবি আঁকা নিয়ে পড়েছি, অভ্যেসটা খুবই লজ্জার। পুলিশ হয়ে গান বাজনা, ছবি, শায়েরি এসব নিয়ে ব্যস্ত হওয়াটা মোটেই কোনো একটা কাজের কথা নয়। শাগনিক চেয়ারে বসতে বসতে বলল, কোনটা কাজে লাগবে তা কি স্যার আগে থেকে বলা যায়? বসন্ত সাহা বললেন, এইটা ঠিক বলেছ, আমাদের পেশায় আবার কোনটা কাজের আর কোনটা ফেলে দেওয়ার এটা কেউ বলতে পারে না। বুঝলে, আমি তখন একেবারেই জুনিয়র, আমার পোস্টিং হয়েছে নর্থ বেঙ্গলে। 10টা থানা এলাকা জুড়ে কাজ করতে হয়। এর মধ্যে একটা থানায় ওসি সাহেব খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। আমি তো একটা খুনের কেসে ওখানে গিয়ে হাজির। পাবলিক দেখি খুব ক্ষেপে রয়েছে, আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো। তাদের বক্তব্য হলো, পুলিশ যদি বাঁশি বাজায় তাহলে এরকম খুন খারাপি নাকি চলতেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। আর শুধু পাবলিক নয়, ওপর তলা থেকেও আমাকে বলা হলো ওসির ওই বাঁশির বিষয়টাও একবার খোঁজ নিয়ে আসতে। আমি তো পড়লাম অথই জলে। খুনের তদন্ত করতে এসে যদি বাঁশি নিয়ে ঝামেলায় পড়তে হয় তাহলে বোঝো কি অবস্থা, আমি তো ভাবতেও পারি না। আর আমি বাঁশির তো কিছুই জানিও না রে বাবা। শেষ পর্যন্ত কি হলো জানো? কথা থামিয়ে ঠোঁটের কোণায় হাসলেন বসন্ত সাহা। শাগনিক উৎসুক হয়ে বলল, কি হলো স্যার? বসন্ত সাহা বললেন, শুনলে তুমি আশ্চর্য হবে শাগনিক, সেবার ওই বাঁশি মার্ডার কেসটা সলভ করে দিয়েছিল। শাগনিক বলল, বাঁশি? বাঁশি দিয়ে খুনি ধরলেন? বসন্ত সাহা বললেন, ধরিনি, তবে বুঝতে পেরেছি। দেখো, তোমাকে বাঁশির সরগমটা একটু বলে নি। বাঁশির 6টা ছিদ্র দিয়ে সঙ্গীতের 7টা স্বর সা রে গা মা পা ধা এবং নি এটা বাজানো হয়। বাঁশিতে সমস্ত ছিদ্র যখন বন্ধ করা থাকে তখন তার মূল সুরটা বের হয়, সেটা হচ্ছে পা। বাঁশির বন্ধ দিকের প্রান্ত থেকে সব থেকে দূরের ছিদ্রটি শুধু খোলা রাখলে ধা সুরটি বের হয়। একইভাবে ওই ধারেরই 2টো ছিদ্র খুললে নি, পরের ধারের 3টে ছিদ্র খুললে সা, আর যদি 4টেই খুলে দাও তাহলে তুমি রে শুনতে পাবে। আর 5 নম্বর ছিদ্র উন্মুক্ত হলে গা শুনবে। আর যদি সব ছিদ্র খোলা হয় তাহলে বেরোবে মা সুরটা। প্রত্যেক বাঁশিরই একটা মাত্রা বা স্কেল থাকে। বাঁশির দৈর্ঘ্য, ভেতরের ব্যাস এবং ছিদ্রের মাপ, তার ওপর এই মাত্রাটা বা স্কেলটা ঠিক হবে। বাঁশি বাদক তার পছন্দ মতো বাঁশি বেছে নানান মাত্রায় সুর তৈরি করতে পারেন। যে বাঁশি দৈর্ঘ্যে ছোট তার সবগুলো ছিদ্রই প্রায় সমান আকৃতির, এগুলো হলো জি স্কেল। আবার তুলনায় যেগুলো লম্বা বাঁশি সেগুলো হলো সি স্কেল। যিনি বাঁশি বাজান তিনি ঠোঁট থেকে বের করা বাতাসের বেগটা কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মন্দ্র সপ্তক অথবা তার সপ্তক সৃষ্টি করতে পারেন। শাগনিক অবাক হয়ে বলল, মানে মানে এসবের সঙ্গে মার্ডার কেসের কি সম্পর্ক ছিল? বসন্ত সাহা বললেন, হ্যাঁ, অবাক হচ্ছ? শোনো, মার্ডারটা হয়েছিল একটা ঘরের ভেতর, এই লম্বা সরু একটা গোডাউনের ঘর। তা আমাদের দেখে মনে হলো ঘরের এক প্রান্তে শুধু একটা দরজাই রয়েছে, সেই দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ। তাহলে খুনি ঢুকলো কোন পথে আর বেরোলোই বা কি করে? এদিকে কে খুন করেছে সেটা মোটামুটি আমাদের কাছে পরিষ্কার, ওই গোডাউনেরই এক কর্মীর কীর্তি। কিন্তু তাকে ধরবো কি করে? লোকাল পুলিশ তো অথই জলে পড়েছে এবং তাই জন্যই আমাকে পাঠানো হয়েছে। আমি অনেক কষ্ট করে একজন সাক্ষীকে খুঁজে বের করি। সেই লোক ওই গোডাউনের পেছন থেকে খানিকটা তীক্ষ্ণ, খানিকটা আর্তনাদের আওয়াজ পেয়েছে। ওই দরজা বন্ধ ঘর থেকে এই আওয়াজটা এলো কিভাবে? সেই বংশীবাদক ওসি সাহেব আমাকে পথ দেখালো। তার লম্বা আর বাঁশিটি এনে তিনি আমাকে সরগমটা শোনালেন। আমিও মজাই দেখছিলাম। এই ওসি সাহেব কি তবে বাঁশি নিয়েই তদন্ত করে বেড়ান? কিন্তু মজাটা বেশিক্ষণ করতে পারলাম না। তিনি দেখালেন বাঁশির বন্ধ দিকের প্রান্ত থেকে সবচেয়ে দূরের ছিদ্রটি শুধু খোলা রাখলে সরগমের ধা সুরটি বের হয়। তার মানে গোডাউন ঘরের পেছনে কোনো একটা ফাঁক রয়েছে,
আওয়াজ বের হওয়ার কোনো একটা পথ। তখনই আমরা গোডাউনে গিয়ে হাজির হয়েছিলাম। 4টে বড় বড় আলকাতরার ড্রাম সরিয়ে একটা ছোট জানলা খুঁজে পাই। গরাদবিহীন সেই জানলা দিয়ে অনায়াসেই কেউ যাতায়াত করতে পারে। আর সেই রাতেই আমরা খুনিকে অ্যারেস্ট করি। সাগ্নিক বলে, আরে বাস, ইউনিক ডিটেকশন। বসন্ত সাহা বললেন, অবশ্যই, বাঁশি না থাকলে আমি বুঝতেও পারতাম না। যাগে, এইবার পোস্টমর্টেমের রিপোর্টটা দাও। বসন্ত সাহার হাতে রিপোর্ট নিয়ে উল্টাতে উল্টাতে মুখটা শক্ত করে ফেললেন। রিপোর্ট বলেছে দুজনের মৃত্যু একই বিষে হয়েছে। সেই বিষ খাবার বা জল থেকে আসেনি, আলাদা করে শরীরে ঢুকেছে। বিষে কেমিক্যালস ছিল 3 রকম: ডিস্ট্রামেনিয়াম, ওপিয়াম এবং সালফিউরিক অ্যাসিড। 3টে কেমিক্যালই কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল, ফলে পরিমাণ খুব অল্প হওয়াতেই কাজ করতে সময় নিয়েছে। একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক বা মাল্টিপল ফাংশন করেছে। নার্ভাস সিস্টেমে ধাক্কা দিয়েছে, ধমনীতে রক্ত জমাট বাঁধিয়েছে, হার্ট অকেজো করেছে। বসন্ত সাহা থমথমে মুখে বললেন, রিপোর্ট দেখে কি মনে হলো সাগ্নিক? সাগ্নিক বলল, স্যার, দিস পয়জন ওয়াজ মেড, মানে বানানো হয়েছে। এটা কিন্তু একটা পরিকল্পিত মার্ডার, স্যার। বসন্ত সাহা চিন্তা ঘন মুখে বিড়বিড় করে বললেন, একটা না দুটো? নাকি একটা করতে গিয়ে 2টো খুন হয়ে গেছে? হু ওয়াজ দ্য টার্গেট? কে লক্ষ্য ছিল? আর তার চেয়ে বড় কথা, বিষটা দিল কিভাবে?